আমরা আজকে এই যে তামাদি আইনের খুব সুন্দর আলোচনা আমরা করলাম। তামাদি আইন সর্বপ্রথম আমি আবার একটু রিপ্লাই করছি বোঝার জন্য। কেমন? আচ্ছা স্যার। তামাদি আইন সর্বপ্রথম ইংরেজিতে প্রবর্তিত হয় 1793 সালে। পূর্ণাঙ্গ আইনে পরিণত হয় 1859 সালে। নতুন আকারে বিধিবদ্ধ হয় 1862 সালে। এইটুকু আমরা মোটা দাগে বুঝে নিব যে 1793 থেকে 1862 পর্যন্ত এই আইনটার কি পরিবর্তন হয়েছে। পরবর্তীতে 1859 সালের তামাদি আইন পরিবর্তন করে 1871 সালেও একটা তামাদি আইন প্রণয়ন করা হয়েছিল। আবার 1871 সালের তামাদি আইন পরিবর্তন করে 1877 সালেও একটি আইন প্রবর্তন করা হয়। এইভাবে এই তামাদি আইনটা বারবার কি হইতেছিল, গঠিত হইতেছিল, পরিবর্তিত হইতেছিল, গঠিত হইতেছিল, পরিবর্তিত হইতেছিল। এই গঠন, পরিবর্তন, সংযোজন, বিয়োজন, কারেকশন, আবার কারেকশন ইত্যাদির মধ্যে দিয়া পরীক্ষা নিরীক্ষা শেষ করে সর্বশেষ 1908 সালের 9 নং আইন, তামাদি আইন পূর্ণাঙ্গ আইন হিসাবে প্রণীত হয় এবং 1908 সালের 9 নং আইন 1908 সালের 9 নং আইন 1909 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়, যে আইন এখনো বিদ্যমান। এই যে তামাদি আইনের বারবার পরিবর্তন ঘটলো এবং ঘটার মধ্যে দিয়ে 1908 সালের 9 নং আইনের প্রবর্তন হলো। এই আইনটাই 1909 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হলো এবং সেই আইন দিয়েই এখন পর্যন্ত আমাদের এই উপমহাদেশে এই আইনটি চালু রয়েছে। এবং এই তামাদ উপমহাদেশ বলতে স্যার হ্যাঁ, কয়টা দেশে নাকি? আরো বুঝছি স্যার, অন্যান্য দেশেরও আছে, এশিয়া মহাদেশে। হ্যাঁ, তামাদি আইন কয়টি দেশে চালু রয়েছে? এই 1908 সালের তামাদি আইন কোন কোন দেশে চালু রয়েছে? এই এই প্রশ্নটা করছিলা? হুম, তোমার প্রশ্ন কি এটা ছিল? কি স্যার? তোমার প্রশ্নটা কি হ্যাঁ ছিল? স্যার, আমার প্রশ্ন ছিল উপমহাদেশ বলতে কোন কোন দেশে চালু আছে? হ্যাঁ, 7টি দেশে এই তামাদি আইন চালু রয়েছে। 7টি দেশে: সাতটি ভারত, দেশ। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ 7টি দেশে এই তামাদি আইন চালু রয়েছে। এখন আমরা শিখব তামাদি আইন কাকে বলে। তামাদি আইন কাকে বলে লেখো। বলো। এতক্ষণ আমরা তামাদি আইনের আরো একটা বিধান রয়ে গেছে, লেখো। তামাদি আইন একটি স্বয়ংসম্পূর্ণ আইন, লেখো। তামাদি আইন কি ধরনের আইন? স্বয়ংসম্পূর্ণ আইন। এখন প্রশ্ন হইল, স্বয়ংসম্পূর্ণ আইন কাকে বলে? স্বয়ংসম্পূর্ণ আইন কাকে বলে? যে আইন প্রণয়নের উদ্দেশ্য সে নিজেই নিয়ন্ত্রণ করে এবং প্রয়োগের ক্ষেত্রে অন্য কোনো আইনের উপর নির্ভরশীল নয়, তাকে স্বয়ংসম্পূর্ণ আইন বলে। তুমি লিখেছো এগুলা? প্রণয়নের উদ্দেশ্য নিজেই পূর্ণ করে। যে হ্যাঁ, লিখতেছি আইন স্যার। যে আইন প্রণয়ন প্রণয়নের উদ্দেশ্যে সে নিজেই নিয়ন্ত্রণ করে, প্রণয়নের উদ্দেশ্য সে নিজে নিজেই নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে এবং প্রয়োগের ক্ষেত্রে অন্য এবং কোনো আইনের উপর নির্ভরশীল নয়, তাকে স্বয়ংসম্পূর্ণ আইন বলে। প্রয়োগের ক্ষেত্রে
অন্য কোনো আইনের কোনো উপর নির্ভরশীল নয়। আইনের উপর নির্ভরশীল নয়। হুম। তাকে সম্পূর্ণ আইন বলে। লেখছি স্যার। তাকে কি বলে? তাকে স্বয়ংসম্পূর্ণ আইন বলে। আইন বলে। স্বয়ংসম্পূর্ণ আইন বলে। লেখছি স্যার। আচ্ছা, যেহেতু এখন লেখো, যেহেতু তামাদি আইন একই সঙ্গে পদ্ধতিগত আইন ও মূল আইনের সংমিশ্রণ, যেহেতু তামাদি আইন একই যেহেতু যেহেতু তামাদি আইন একই সঙ্গে পদ্ধতিগত আইন ও মূল আইনের সংমিশ্রণে গঠিত হয়েছে, এই জন্যই তামাদি আইন একটি স্বয়ংসম্পূর্ণ আইন। আইনের সংস্করণে হয়েছে, এজন্যই তামাদি আইন একটি স্বয়ংসম্পূর্ণ আইন। লেখছি স্যার। হ্যাঁ, এখন লেখো, তামাদি আইন কাকে বলে? তামাদি আইন কাকে বলে? লেখছি স্যার। তামাদি আইনের কোনো সংজ্ঞা তামাদি আইনে প্রদান করা হয় নাই। তামাদি আইনের কোনো সংজ্ঞা তামাদি আইনে প্রদান করা হয় নাই। লেখছি স্যার। তারি তামাদি আরবি শব্দ। তামাদি কি ধরনের শব্দ? আরবি শব্দ। আরবি হ্যাঁ, তামাদি আরবি লেখছি স্যার। ইংরেজিতে লিমিটেশন। ইংরেজিতে লিমিটেশন, LIMITATION, লিমিটেশন, যার বাংলা লিমিটেশন অর্থ লেখছি স্যার। যার বাংলা অর্থ যার বাংলা অর্থ নির্ধারিত কাল অতিক্রম করা। নির্ধারিত কাল অতিক্রম করা। লেখছি স্যার। সুতরাং কি স্যার? সুতরাং সুতরাং যে আইনে সুতরাং যে আইনে যে আইন নির্ধারিত যে ও আইনে নির্ধারিত ও বর্ণিত সময়সীমার মধ্যে নির্ধারিত বর্ণিত সময়সীমার মধ্যে তিনটা জিনিস করবে: মামলা, আপিল, দরখাস্ত। মামলা, আপিল, দরখাস্ত। হ্যাঁ, মামলা, আপিল, দরখাস্ত। ইত্যাদি দাখিল করতে মামলা, হয়, আপিল, তাকে ইত্যাদি তামাদি আইন বলে। দাখিল করতে হয়, তাকে তামাদি আইন বলে। লেখছি স্যার। লিমিটেশন অ্যাক্ট বলে। তো এখন যদি প্রশ্ন করে তামাদি আইন কি, আমরা বলবো তামাদি আইন মানে হচ্ছে নির্ধারিত কাল অতিক্রম করা। তামাদি আইন কি?
যে আইনের নির্ধারিত বর্ণিত সময়সীমার মধ্যে মামলা, আপিল, দরখাস্ত ইত্যাদি কি করতে হবে? দাখিল করতে হবে। নির্ধারিত নির্ধারিত ও বর্ণিত নির্ধারিত বর্ণিত সময়সীমার মধ্যে, অর্থাৎ সময়টা নির্ধারণ করে দিবে যে তুমি 5 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে, 6 মাসের মধ্যে, 1 বছরের ভিতরে, 60 বছরের ভিতরে কি করতে হবে? মামলা হ্যাঁ, দাখিল করতে হবে, আপিল দাখিল করতে হবে, দরখাস্ত দাখিল করতে হবে। সুতরাং এখানে বলছে যে তামাদি আইন কি? আমরা বলবো যে আইনে নির্ধারিত ও বর্ণিত সময়সীমার মধ্যে মামলা, আপিল, দরখাস্ত ইত্যাদি দাখিল করিতে হয় তাকে তামাদি আইন বলে। বলে। লেখা হয়েছে, রায়দা মনে হয় হয়েছে একটুখানি স্যার। প্রবেশ করেছে। রায়দা টুক করে একটু ঢুকছে, ঢুকে আবার নাই। ওকে। না দাদা আমি আছি, ও দেখতেছি। আছে নি, একটু আওয়াজ দিলা না কেন? হুম। জি দাদা আছি। আমরা আজকে তামাদি আইন শুরু করেছি। তামাদি আইনের এই জিনিসগুলো আমরা আবার একটুখানি রিভাইজ করি। তুমি যখন আসছো, তামাদি আইনে কি রয়েছে? আমরা বলেছি তামাদি আইন সর্বপ্রথম প্রকাশিত হয়েছে 1793-এ। আমরা বলেছি আমরা তামাদি আইনের একটু ইতিহাস যখন আমরা দেখবো, ইতিহাস একটু দেখতে হবে, না হইলে তামাদি আইনটা বোঝা যাবে না। তামাদি আইনের সর্বপ্রথম চালু হয়েছে 1793 সালে। এরপরে 1793 থেকে পরিবর্তিত হয়ে আসছে 1859 সালে। 59 সালে আবার পরিবর্তন হয়েছে 1862 সালে। 1862 থেকে পরিবর্তন হয়ে আসছে 1871 সালে। 1871 সাল থেকে পরিবর্তন হয়ে আসছে 1877 সালে। 1877 সাল থেকে পরিবর্তন হয়ে সর্বশেষ যে তামাদি আইন আমরা এখন পাচ্ছি, আইন আদালতে ব্যবহৃত হচ্ছে, 1908 সালের 9 নং আইন। এই 1908 সালের 9 নং আইন, এটাই হচ্ছে বিধিবদ্ধ তামাদি আইন। এটি কার্যকর হয়েছে 1909 সালের 1 জানুয়ারি। এটা হলো তার প্রাথমিক ইতিহাস। এরপরে বলেছি তামাদি আইন শুধু পদ্ধতিগত বা প্রসিডিউরাল ল নহে, ইয়া অ্যাডজেক্টিভ ল। কিভাবে? তামাদি আইনের 3 থেকে 25 ধারা হয়েছে প্রসিডিউরাল ল, আর 26 থেকে 28 ধারা পর্যন্ত হয়েছে অ্যাডজেক্টিভ ল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 ধরনের আইন এখানে রয়েছে। সরি, যে একটা হচ্ছে প্রসিডিউরাল ল 3 থেকে 25, সেকশন 3 to 25, আর সেকশন 26 to 28 হচ্ছে অ্যাডজেক্টিভ ল, মূল আইন। এর জন্যই বলা হয়েছে তামাদি আইন 2টি আইনেরই সংমিশ্রণ। এরপরে আমরা বলেছি যে তামাদি আইনের কি ধরনের আইন? আমরা বলেছি তামাদি আইন স্বয়ংসম্পূর্ণ আইন। স্বয়ংসম্পূর্ণ ইংরেজি কি সেটা বলো এখন। স্বয়ংসম্পূর্ণ, সেলফ সাফিসিয়েন্ট নাকি? এখন যে আইন প্রণয়নের উদ্দেশ্য সে নিজেই নিয়ন্ত্রণ করে এবং প্রয়োগের ক্ষেত্রে অন্য কোনো আইনের উপর নির্ভরশীল নয়, সেই আইনকেই স্বয়ংসম্পূর্ণ আইন বলে। যে উদ্দেশ্যে তামাদি আইন প্রণয়ন করা হয়েছে সেই উদ্দেশ্য প্রয়োগটাও তামাদি আইন দিয়েই করতে হয়। এই জন্য তামাদি আইন স্বয়ংসম্পূর্ণ। যেমন উদাহরণ হিসেবে আমরা বলি, 3 থেকে 25 ধারা হইল পদ্ধতিগত আইন। এই পদ্ধতিগত আইন প্রয়োগ করতে হয় 26 এবং 28 ধারার উদ্দেশ্য পূরণ করার জন্য। 26 থেকে 28 ধারা কি রয়েছে? একটা রয়েছে অধিকার বিলুপ্তি, আরেকটা হয়েছে অধিকার অর্জন। তাহলে তামাদি আইনের মূল উদ্দেশ্য হইল অধিকার, কারো অধিকার বিলুপ্ত করা
কারো অধিকার অর্জন করা। তামাদি আইনের কাজ কি? তামাদি আইন, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যালো, স্যার, হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। সূর্য, স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। ও কি বের হয়ে গেছে নাকি? শুনতে পাচ্ছি তো দাদা। জানি না স্যার। ও, তাহলে তামাদি আইনের উদ্দেশ্য কি? প্রেসক্রিপশন এন্ড অ্যাকুইজিশন। তামাদি আইনের এই যে তামাদি আইনটা কেন প্রণীত হয়েছে? তামাদি আইনটা প্রণীত হয়েছে অ্যাকুইজিশন এন্ড প্রেসক্রিপশন অথবা প্রেসক্রিপশন এন্ড অ্যাকুইজিশনের অবজেক্টিভ পূরণ করার জন্য। প্রেসক্রিপশন হচ্ছে অধিকারের বিলুপ্তি, আর অ্যাকুইজিশন হচ্ছে অধিকার অর্জন করা। তাহলে আমরা যদি মোটা দাগে শিখি বা জানি, বা আমরা যদি বোঝার চেষ্টা করি কেন তামাদি আইন প্রণয়ন করা হয়েছে। তামাদি আইন প্রণয়ন করা হয়েছে কারো অধিকার বিলুপ্ত করার জন্য আর কারো অধিকার অর্জন করার জন্য। এই যে অধিকারের বিলুপ্তি আর অধিকারের অর্জন, এই সম্পর্কিত আলোচনা তামাদি আইনের কোথায় করা হয়েছে? ২৬ থেকে ২৮, সেকশন 26 to 28 এর মধ্যে। আমি কি বুঝাইতে পারছি? বলো। হ্যাঁ স্যার। যে টোটাল তামাদি আইনকে দুই ভাগে ভাগ করে নিতে হবে। ৩ থেকে ৫ পর্যন্ত এটাকে বলতে হবে পদ্ধতিগত আইন, ইংরেজিতে বলতে হবে প্রসিডিউরাল ল। এটা প্রয়োগ করা হয়, বাস্তবে প্রয়োগ করা হয়। কি উদ্দেশ্যে প্রয়োগ করা হয়? ২৬ থেকে ২৮ এর উদ্দেশ্য পূরণ করার জন্য। ২৬ থেকে ২৮ কি? সেকশন। হ্যাঁ, ২৬ থেকে ২৮। ২৮ এ রয়েছে এই যে এই দুইটা কথাবার্তা, প্রেসক্রিপশন এন্ড অ্যাকুইজিশন। কারো অধিকারকে বিলুপ্ত করে দিচ্ছে, কারো অধিকারকে অর্জন করিয়ে দিচ্ছে। এই অধিকার অর্জন এবং বর্জন, এই কার্যকর, এই কাজটা পূরণ করার জন্য ৩ থেকে ২৫ ধারায় প্রয়োগ করা হয়। ৩ থেকে ২৫ ধারা, মোট সেকশন তো হচ্ছে ২৯টি। তামাদি আইনের মোট বর্তমানে চালু আছে ধারা কয়টি? 29 সেকশন, সেকশন 29। তো এই 29 সেকশনের মধ্যে আমরা বলছি 26 এবং 20 থেকে 28 সেকশনের উদ্দেশ্য পূরণ করার জন্য ৩ থেকে সেকশন 25 প্রয়োগ করা হয়। আমার কথাটা কি আমি বোঝাতে সক্ষম হয়েছি? জি। হ্যাঁ স্যার। টোটাল তামাদি আইনের মধ্যে সেকশন রয়েছে 29, 29টি। এর মধ্যে ৩ থেকে ২৫ পর্যন্ত যে সেকশন, এটা হচ্ছে প্রায়োগিক, প্রয়োগ করা হয়, প্রসিডিউরাল, প্রসিডিউরাল ল। আর 26 থেকে 28 পর্যন্ত যে সেকশন রয়েছে এটাকে কি কি ধরনের আইন বলে? বলো, বলো। অ্যাডজেক্টিভ ল। কি বলে? এক্সিকিউটিভ ল। অ্যাডজেক্টিভ ল। আমি এক্সিকিউটিভ কি ল। মূল আইন। এখন ক্লিয়ার করতে পেরেছি যে টোটাল তামাদি আইনকে দুই ভাগে ভাগ করে দিবা? একটা হচ্ছে প্রসিডিউরাল আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ল। এই অ্যাডজেক্টিভ ল এর উদ্দেশ্য পূরণ করার জন্যই প্রসিডিউরাল ল প্রয়োগ করা হয়। তো এই তামাদি আইনের দেখা যাচ্ছে কি আছে? প্রসিডিউরাল ল আছে, অ্যাডজেক্টিভ ল আছে। তো সে কি আর কোনো আইনের উপরে নির্ভর করতে হয়? করতে হয় না। না। তামাদি আইনের বিধান প্রয়োগ করার জন্য অন্য কোনো আইনের কি প্রয়োজন নাই। যেমন মনে করো, ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধির এই বিধান প্রয়োগ করার জন্য আমাদের, ফৌজদারি কার্যবিধির বিধান প্রয়োগ করার জন্য আমাদের কি করতে হয়? পেনাল কোডের আশ্রয় নিতে হয়। ঠিক কিনা বলো? জি। হ্যাঁ স্যার। অপরাধের বিচার কিভাবে হবে? অপরাধের বর্ণনা কোথায় রয়েছে? সিআরপিসিতে, ফৌজদারি কার্যবিধিতে। আর এই অপরাধের বিচার কিভাবে হবে এটার বিধান কোথায় রয়েছে? পেনাল কোডে। পেনাল কোড। সরি। তাহলে দেখো, এই অপরাধ এবং অপরাধের বিচারের জন্য দুইটা আইনের আশ্রয় নিতে হয়। কিন্তু তামাদি আইনের ক্ষেত্রে কয়টা আইনের প্রয়োগ করতে হয়? একটা আইনেই। তামাদি আইন তামাদি আইন দিয়েই প্রয়োগ করা হচ্ছে। একটা হচ্ছে তার প্রসিডিউরাল ল, আর একটা হচ্ছে তার এক্সিকিউটিভ ল। অর্থাৎ এই অর্জন আর বর্জন উদ্দেশ্য পূরণের জন্য ৩ থেকে ২৫ দ্বারা সে প্রয়োগ করলে পরে তার উদ্দেশ্য পূরণ হয়ে যায়।
এই কারণেই বলা হয়েছে তামাদি আইন একটি স্বয়ংসম্পূর্ণ আইন। এবং বলছে তামাদি কাকে বলে? তামাদি অর্থ হইল নির্ধারিত কাল অতিক্রম করা। এই নির্ধারিত কালের মধ্যে কি করতে হবে? মামলা, আপিল, দরখাস্ত দাখিল করিতে হবে। নির্ধারিত সময়ের বাইরে যদি তামাদি মানে মামলা, আপিল, দরখাস্ত দায়ের করতে হয়, তাহলে তামাদি আইন প্রয়োগ করা যাবে না। পারিত করছে, তামাদি আইনে বাধা দিচ্ছে যে তুমি নির্দিষ্ট সময়ের পর মামলা, আপিল, দরখাস্ত দাখিল করতে পারবে না। ঠিক আছে, এখন লেখো তামাদি আইন। তাহলে তামাদি আইন কি করে? তামাদি আইন প্রতিকারকে বারিত করে, অধিকারকে নহে। বলো, লেখো এটা। তামাদি আইনের তামাদি আইনের উদ্দেশ্য কি? আমরা এতক্ষণ বললাম তামাদি আইন কি। তামাদি আইনের উদ্দেশ্য কি? তামাদি আইন প্রতিকারকে বারিত করে, অধিকারকে নহে। লেখো। অধিকারকে নহে। তামাদি আইন তাহলে কি হইল? কারে বাধা দিচ্ছে? তামাদি আইন প্রতিকারকে বারণ করে, যে তুমি যে কোনো সময় প্রতিকার পাইতে পারো না। প্রতিকার, প্রিভেনশন। তামাদি আইন প্রতিকারকে বাধা দেয়, প্রতিকারকে বারিত করে। তামাদি আইন কি অধিকারকে বারিত করে? না, অধিকারকে বারিত করে না। তামাদি আইন অধিকার বিলুপ্ত করে না, প্রতিকারকে বিলুপ্ত করে। এরপরে লেখো তামাদি আইনের কোন বিধানই ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নহে। তামাদি আইনের কোন বিধানই, বললাম তো, তামাদি আইনের কোন বিধানই ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নহে। আমরা বলছি আমরা বলেছি তামাদি আইন কি করে? প্রতিকারকে বারিত করে, অধিকারকে নহে। অর্থাৎ তুমি নির্ধারিত সময়ের মধ্যে মামলা, আপিল, দরখাস্ত দাখিল করতে হবে। এরপরে তুমি আর প্রতিকার পাবে না। এর জন্য বলছে তামাদি আইন প্রতিকারকে বারিত করে, প্রিভেনশনকে প্রিভেন্ট করে, প্রিভেনশনকে প্রিভেন্ট করে, কিন্তু আমাদের অধিকারকে কি করে না? অধিকারকে বিলুপ্ত করে না, আমাদের রাইটকে ডিস্টিংগুইশ করে না। আমাদের আইনের উদ্দেশ্য কি? প্রতিকারকে বারণ করা, অধিকারকে বিলুপ্ত করা নহে। এই কথার অর্থ হইল এই, তামাদি আইন প্রিভেনশনকে প্রিভেন্ট করে। প্রিভেনশন, প্রিভেন্ট করা আইন তামাদি আইন, ইংরেজি হচ্ছে লিমিটেশন অ্যাক্ট। এবং লিমিটেশন মানে কি? নির্ধারিত কাল অতিক্রম করা, সার্টেন পিরিয়ড অফ টাইম, সার্টেন পিরিয়ড অফ টাইম। আবার বলেন স্যার, তামাদি আইনের কোনো বিধানই ফৌজদারি মামলার প্রযোজ্য নহে। তামাদি আইন অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিউর, অর্থাৎ সিভিল এবং ক্রিমিনাল। তাহলে তামাদি আইন যদি সিআরপিসি তে প্রযোজ্য না হয়, তাহলে প্রযোজ্য হয় কোথায়? সিভিল মামলায়। তামাদি আইন, হ্যাঁ, তামাদি আইনের কোন বিধান ফৌজদারি মামলায় প্রযোজ্য নয়। তাহলে তামাদি আইন কোথায় প্রযোজ্য হয়? দেওয়ানি মামলায়। দেওয়ানি মামলায়, সিভিল সুটে। যেমন দেখো, মার্ডার কেসের মামলা যে কোনো সময় শত শত বছর পরেও ফৌজদারি মামলা দায়ের করা যায়, কিন্তু দেওয়ানি মামলা, সিভিল সুট নির্দিষ্ট সময়ের পরে দাখিল করা যায় না। এই যে বঙ্গবন্ধু হত্যা মামলা কত বছর পরে, ৩৯ বছর পরে বঙ্গবন্ধু হত্যার মামলা দায়ের করেছিল, কারণ এই মামলাটা কি ছিল? ফৌজদারি মামলা, হত্যা মামলা। হ্যাঁ, এই জন্যই এই কথাটাই এখানে বলছে যে তামাদি আইনের কোন বিধানই ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নহে। তবে একটু কেয়ারফুলি শুনতে হবে, ফৌজদারি মামলার ক্ষেত্রে বলছে।
তাহলে ফৌজদারি মামলার পরে কি হয়? আপিল হয়, রিভিশন হয়, রিভিউ হয়, দরখাস্ত হয়, ইত্যাদি হয় কিনা বলো? হয় স্যার। জি বলো? হয় স্যার। তাহলে শুধুমাত্র ফৌজদারি মূল মামলায় প্রযোজ্য নয়, তবে ফৌজদারি আপিল, রিভিশন, দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন আমরা বলি না যে আপিল দায়েরের মার্ডার কেসের আপিলটা দায়ের করতে হবে 20 দিনের মধ্যে, 60 দিনের মধ্যে, এইসব কথাবার্তা আছে না আমাদের। তো এইটা তো তামাদি আইন। আছে স্যার। তাহলে আমরা বুঝবো, ক্লিয়ারলি বুঝবো যে ফৌজদারি মূল মামলায় তামাদি আইন প্রয়োগ করা যায় না, অর্থাৎ এটা সীমানা দিয়ে আটকানো যায় না। তবে আপিল, রিভিশন, দরখাস্তের ক্ষেত্রে তামাদি প্রযোজ্য হয়। ফৌজদারি আপিল, ফৌজদারি রিভিশন, ফৌজদারি দরখাস্তের ক্ষেত্রে তামাদি প্রযোজ্য হবে। জি স্যার। এরপরে বলছে, তাইলে এই যে এটা হলো কি পয়েন্ট গুলো আমরা পড়লাম, কি পড়লাম? তামাদি আইন, তার ইতিহাস পড়লাম। তামাদি আইন কবে শুরু হয়েছে পড়লাম। তামাদি আইন কোন ধরনের আইন সেটা পড়লাম। তামাদি আইনে কয়টি ধারা রয়েছে, কয়টি তফসিল রয়েছে। আমি আবার বলি, তামাদি আইনে একটি তফসিল, সরি, তামাদি আইনে, সরি, এই তিনটি তফসিল, 5টি অধ্যায় সরি স্যার। না, একটি প্রস্তাবনা, 3টি তফসিল, 5টি অধ্যায়, 32টি ধারা, বর্তমানে চালু আছে 29টি ধারা। আর প্রথম তফসিলে অনুচ্ছেদ রয়েছে 183টি। প্রথম তফসিলে, তফসিল তো বলছি আমি কয়টি? 3টির মধ্যে দ্বিতীয়, তৃতীয়টি বাতিল। তফসিল 3টা বলছি, 3টার মধ্যে 2 নম্বর, 3 নম্বর তফসিল বাতিল, তাহলে রইল কয়টা? একটা, প্রথম তফসিল। প্রথম তফসিলের অনুচ্ছেদ কয়টি? অনুচ্ছেদ 183টি। তো এই মূল আইনটা খুব ছোট, কিন্তু এটার অনেক প্রয়োগ, এটার অনেক ক্ষমতা। এই তামাদি আইন, তার ধারা মাত্র চালু রয়েছে 29টি, কিন্তু তার বিশাল ক্ষমতা। সমস্ত দেওয়ানি কার্যবিধিকে নিয়ন্ত্রণ করে তামাদি আইন। তামাদি আইন কার্যবিধিকে নিয়ন্ত্রণ করে তামাদি আইন। হ্যাঁ, তাইলে তামাদি আইনের কোন বিধান কোন মামলায় প্রযোজ্য হবে না? ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নহে। এইভাবে লিখবা, তামাদি আইনের কোন বিধান সিআরপিসির মূল মোকদ্দমায় প্রযোজ্য নহে। তো কোথায় প্রয়োগ হয়? ফৌজদারি আপিল, রিভিশন, দরখাস্তে প্রযোজ্য হয়। এই কথাগুলো আমরা আজকে পড়লাম। আমরা যেহেতু এখানে উপস্থিতি কম, এর জন্য আর বেশি পড়াবো না। আমি প্রাথমিক ধারণাগুলো দিলাম, তোমরা এটা কালকে পরে রাখবা। আমি এটা কালকের ক্লাসে বলবো, কিন্তু তোমাদের উপস্থিতি থাকতে হবে এবং মনোযোগ দিয়ে পড়তে হবে। তোমরা কেন জানি আমার পড়ার মধ্যে তোমাদের গ্যাপ রয়েছে, এবং পড়ার মধ্যে আগ্রহ কম তোমাদের, এবং এই কম আগ্রহটা তোমাদের জন্য খারাপ হয়ে যাবে। কারণ এগুলো বুঝাবুঝির জিনিস, এগুলো ম্যাথমেটিক্যাল টার্মস এর মতো বুঝতে হয়। কেন এটা আমি পড়তেছি, কেন এটা পড়বো, কিভাবে প্রয়োগ হবে, কোথায় প্রয়োগ হবে, কোন আইনে প্রয়োগ হবে, কিভাবে প্রয়োগ হবে। তো এইগুলো একটু গভীরভাবে না পড়লে তোমাদের এই বার কাউন্সিলের পরীক্ষা অতিক্রম করা মোটেও সহজ হবে না। এইগুলোই এমসিকিউ, আমি যা পড়াচ্ছি এগুলোই এমসিকিউ। এই যে এখানে যদি বলে যে কেন তামাদি আইনের কোন কোন ধারা মূল আইনের বিধান বর্ণিত রয়েছে, বলতো কোথায় কোথায়? আমি তো বলেছি, তামাদি আইনের কোন কোন ধারায় মূল আইনের বিধান বর্ণিত রয়েছে, আমি বলেছি। বলতে পারবা এখন কেউ? 26 হ্যাঁ 26 এবং স্যার। 26, ছাব্বিশ 27, এবং 28। 26, 27, 28 ধারা। এরপরে যদি বলে 28। তামাদি সীমা নিয়ে আলোচনা করা হয়েছে, তামাদি আইনের কত থেকে কত ধারা, এটা উত্তর কি হবে? ঠিক 3 থেকে তামাদি আইনের 3 থেকে 29, 3 সরি স্যার। থেকে 25, সীমা তুমি তো 26 তো বাদই দিয়ে দিলা। 25। 3 থেকে 25 হ্যাঁ স্যার। পর্যন্ত ধারায় কি হয়েছে? লিমিটেশন, কাউন্টিং, সীমা কাউন্ট করছে। লিমিটেশনের সীমা, লিমিটেশন অফ এই কাউন্টিং, তামাদি আইনের যে সীমা 3 থেকে 25 পর্যন্ত বলেছে।
এরপরে যদি বলে তামাদি স্যার। আইন সর্বপ্রথম কবে প্রবর্তন করা হয়েছিল, তার উত্তর কি হবে? 1793 সালে। এটা 93 সালে। যদি বলে যে পূর্ণাঙ্গ আইনে প্রণীত হয়েছিল কত সালে? 1859 সালে। 59 এরপরে সালে। যদি বলে যে সর্বশেষ তামাদি আইন কবে প্রবর্তিত হয়েছে? 1908 সালে। কত নম্বর আইন? 9 নম্বর 1908 আইন। সালে। যদি বলে 9 নম্বর। তামাদি আইন কবে কার্যকর হয়েছে, এক্সিকিউশন হয়েছে? 1909 সালের 1909 সালের 1 জানুয়ারি। 1 জানুয়ারি। এটা 1 জানুয়ারি হবে না, 1 জানুয়ারি হবে। এরপরে যদি প্রশ্ন করে 1 তামাদি জানুয়ারি। আইনের সর্বনিম্ন তামাদি মেয়াদ কতদিন, এটা লেখো। তামাদি আইনের সর্বনিম্ন তামাদি মেয়াদ 7 দিন। সর্বনিম্ন তামাদি মেয়াদ 7 দিন। অনুচ্ছেদ কত? 150 অনুচ্ছেদ। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে সর্বনিম্ন তামাদি মেয়াদ কত? 7 দিন। অনুচ্ছেদ কত? 150 অনুচ্ছেদ। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যদি আপিল, মৃত্যুদণ্ডের দেশের বিরুদ্ধে আপিলের তামাদি মেয়াদ কত? 7 দিন। কত নম্বর অনুচ্ছেদ? 150 নম্বর অনুচ্ছেদ। ওই যে আমরা পড়ে এসেছিলাম, প্রথম তফসিলে অনুচ্ছেদ রয়েছে 183টি। এই 183টি অনুচ্ছেদ তোমাদের পড়তে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে যদি প্রশ্ন করে তামাদি আইনের সর্বোচ্চ তামাদি সময় কত বছর, কে বলতে পারো বলো? 60 বছর। 60 60 বছর। বছর। 148 অনুচ্ছেদ অনুযায়ী 60 বছর। 60 বছর। হ্যাঁ, সরকারি সম্পত্তির ক্ষেত্রে, বুঝছো? সরকারি সম্পত্তি, হ্যাঁ, স্যার। বন্ধক, স্থাবর সম্পত্তির খালাস করার জন্য, দখল পুনরুদ্ধারের জন্য বন্ধক গ্রহীতার বিরুদ্ধে মোকদ্দমা, তামাদি সময় 60 বছর। তাহলে আরেকবার তাহলে বলেন, বন্ধক সম্পত্তি আর কি? বন্ধক করা সম্পত্তি আর আর কিসের ক্ষেত্রে সরকারি? হ্যাঁ, শুনতে পারিনি। মানে রেহেন উদ্ধার, বন্ধক উদ্ধার, বন্ধক সম্পত্তি আচ্ছা। খালাস করার জন্য একটা পয়েন্ট। বন্ধক হ্যাঁ, সম্পত্তি রেডামশন, রিডামশন, হ্যাঁ, বন্ধক জি। সম্পত্তি খালাস করার জন্য বা দখল পুনরুদ্ধার, দখল সরকারি পুনরুদ্ধার, সম্পত্তি বলছিলেন? দখল পুনরুদ্ধার, দখল করেছিল, দখল পুনরুদ্ধারের জন্য বন্ধক গ্রহীতার বিরুদ্ধে বন্ধক দিয়েছি, বন্ধক গ্রহীতা আমার সম্পত্তি দখল ছাড়তেছে না, এটাকে বলে বন্ধক হুম, হুম। গ্রহীতা। এই বন্ধক গ্রহীতার বিরুদ্ধে আমি মামলা করব। এটার আচ্ছা। তামাদি সময় 60 বছর। এটা হচ্ছে তামাদি ধন্যবাদ। আইনের, তামাদি আইনের সর্বোচ্চ তামাদি সময় 60 বছর, আর সর্বনিম্ন তামাদি সময় হচ্ছে 7 দিন। কিসের 7 দিন। বিরুদ্ধে? মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশের আপিল বিরুদ্ধে করার তামাদি আপিল সময় করা। 7 দিন। এটা তামাদি আইনের কোথায় আছে? 150 নম্বর অনুচ্ছেদে রয়েছে। এগুলা ফান্ডামেন্টাল জিনিস, অনেক কিছু আমরা পড়বো। তো এই যে মোটা দাগে আমি এইটুকু আজকে বললাম। এরপরে এই যে তামাদি কাকে বলে, তামাদির উদ্দেশ্য কি? তামাদির উদ্দেশ্য, হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ দ্য লিমিটেশন অ্যাক্ট? তার লিমিটেশন হচ্ছে প্রিভেনশন, প্রিভেন্ট করা। প্রিভেনশন, প্রিভেন্ট করার বাংলা হচ্ছে প্রতিকারকে বারিত করা। কাউকে বাড়িতে করে। তাইলে প্রতিকারকে বারিত করা তার উদ্দেশ্য, অধিকারকে নষ্ট করা নহে। অধিকার নষ্ট করা তামাদি আইনের উদ্দেশ্য নহে। এরপরে তামাদি আইন ফৌজদারি মামলায় প্রযোজ্য, মূল মামলায় প্রযোজ্য হবে না। তাহলে কোথায় প্রযোজ্য হবে? আপিল রিভিশন দরখাস্তে প্রযোজ্য হবে। প্রযোজ্য হবে। এরপরে বলছে যেই সকল বিষয়ে তামাদি সীমা নাই, সেই সকল বিষয়ের তামাদি সীমা কত বছর? 6 বছর। তামাদি আইনের 120 অনুচ্ছেদ মোতাবেক যেই সকল বিষয়ের উপরে তামাদি সময় নাই, তার তামাদি সময় ধরে নিতে হবে কত বছর? 6 বছর। 6 বছর। অর্থাৎ কিছু কিছু বিষয় আছে যাদের যেমন ঘোষণামূলক ডিগ্রি, ঘোষণামূলক ডিগ্রির কিন্তু ইয়ে নাই, ঘোষণামূলক সুট বা ঘোষণামূলক ডিগ্রির ক্ষেত্রে তামাদি সীমা নাই, কিন্তু আমরা ধরে নিব 120 অনুচ্ছেদ অনুযায়ী কয় বছর? 6 বছর। 6 বছর। কেন আমরা বলেছি এই যে ঘোষণামূলক সুট দুটো কারণে হয়, ক্ষেত্র কয়টি? 2টি। কি বলেছিলাম? লিগ্যাল ক্যারেক্টার এন্ড লিগ্যাল রাইট। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির আইনগত অধিকার, আইনগত
পদবি, লিগ্যাল ক্যারেক্টার, লিগ্যাল রাইট অস্বীকার করে, তখন সেই ব্যক্তি কি করতে পারে? ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারে। এই যে কোনো ব্যক্তি পারে। অন্য কোনো ব্যক্তির লিগ্যাল ক্যারেক্টার, লিগ্যাল রাইট যদি অস্বীকার করে, তাহলে কত বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে? আমরা বলেছি তামাদি আইনে এর কোনো নির্ধারিত সীমা নাই। তবে তামাদি আইনের প্রথম তফসিলের 120 অনুচ্ছেদ মোতাবেক তামাদি সময় 6 বৎসর। ঠিক আছে? 6 বছর। হ্যাঁ স্যার। হ্যালো হ্যালো জি দাদা, ঠিক আছে। পড়বো, কালকে পড়বো, তোমরা একটু তামাদি আইনটা পড়বা, লিমিটেশন একটা